2022-এ আমার যে সমস্ত ভাই বোনেরা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিতে চলেছো এবং যাদের ইতিহাস রয়েছে তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একেবারেই ভুলো না। যদি আমরা একটু কোশ্চেন প্যাটার্নটা দেখি তাহলে তৃতীয় অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে 3টে এমসিকিউ আর 7টা এসিকিউ, অর্থাৎ টোটাল তোমাদের 10 নম্বর আসবে। কোথা থেকে? তৃতীয় অধ্যায় থেকে। শুধু ছোট প্রশ্ন মিলিয়ে 10 নম্বর আসবে, বড় প্রশ্ন কিন্তু ছেড়ে দিলাম। তাই এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে এই ভিডিওতে আমরা কমপ্লিট এমসিকিউ আর এসিকিউ নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তাই দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিওটা শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। চলো প্রথমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে সেগুলো আমরা দেখে নিই, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রথম কি, যে 23শে জুন 1757 এই ডেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডেটে কি হয়েছিল? এই দিন হয়েছিল পলাশির যুদ্ধ। কাদের মধ্যে? ইংরেজদের সাথে সিরাজের। পরের আরেকটা ডেট তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা কি? 1773 খ্রিস্টাব্দ কি হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট। এবং এই রেগুলেটিং অ্যাক্টে ওয়ারেন হেস্টিংসকে বাংলার প্রথম গভর্নর জেনারেল পদে নিয়োগ করা হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট, বাংলার প্রথম গভর্নর জেনারেলকে অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। এবং তাছাড়া রেগুলেটিং অ্যাক্টের সালটা জানতে চাইলে তোমাদের বলতে হবে 1773 খ্রিস্টাব্দ। পরেরটা 1774, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই ডেটে প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। তারপরে 1784, এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ পিটের ভারত শাসন আইন পরীক্ষায় দেয়। তারপরে আমরা চলে আসবো 1813 খ্রিস্টাব্দ, মোস্ট ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখার মতন, কারণ এইটা হচ্ছে এমন একটা চার্টার অ্যাক্ট যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকারকে লোপ করে দেওয়া হয়েছিল এবং ভারতে ইংরেজি শিক্ষা খাতে প্রতি বছর 1 লক্ষ টাকা খরচ করার কথাও ঘোষণা করা হয়েছিল। তারপরে আরেকটা আছে যেটাও খুব গুরুত্বপূর্ণ, 1833 খ্রিস্টাব্দ। এইটাতে কি হয়েছিল? বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল বলে বিবেচিত হয়েছিলেন 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে। তারপরে যেটা তোমাদের মনে রাখতে হবে সেইটা হচ্ছে দ্বৈত শাসন প্রবর্তন করেছিলেন কে? লর্ড ক্লাইভ। আর দ্বৈত শাসনের অবসান কে ঘটিয়েছিলেন? ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে। তারপরে আরেকটা সাল খুব গুরুত্বপূর্ণ, 1793 কি হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত। আরেকটা সাল খুব গুরুত্বপূর্ণ, 1820 কি হয়েছিল? রাউতবাড়ি বন্দোবস্ত। আর 1822 মহলবাড়ি বন্দোবস্ত। এগুলো খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। রেলপথ কবে গড়ে উঠেছিল? 16 এপ্রিল 1853 খ্রিস্টাব্দে, বোম্বে থেকে থানে পর্যন্ত। বাস এই কটা ছিল গুরুত্বপূর্ণ তথ্য। এবার সরাসরি আমরা এমসিকিউ প্রশ্নে চলে যাব টেক্সটের। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে? বাংলার স্বাধীন নবাবের সূচনা করে কে? মুর্শিদ কুলি খাঁ। মাদ্রাজে ফোর্ট সেন্ট দুর্গ নির্মাণ করেন কারা? ইংরেজরা। 3 নম্বর প্রশ্ন, ইংরেজ কোম্পানি ফারুকসিয়ারের কাছ থেকে ফরমান লাভ করেন 1717 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইংরেজ কোম্পানি কলকাতায় আশ্রয় দিয়েছিল কাকে? কৃষ্ণদাসকে। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ হয়েছিল 23শে জুন 1757 খ্রিস্টাব্দে, এখনই বলেছি। 1765 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে কোম্পানির কয়টি প্রেসিডেন্সি ছিল? 3টে ছিল, বোম্বাই, মাদ্রাজ আর কলকাতা। রেগুলেটিং অ্যাক্ট এখনই বললাম 1773 খ্রিস্টাব্দে। সর্বশেষ চার্টার অ্যাক্ট 1853 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে গড়ে উঠেছিল? 1800 খ্রিস্টাব্দে। হেইলবেরি কলেজ কোথায় গড়ে উঠেছিল? মাদ্রাজে। ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো কাকে বলা হয়? সামরিক বিভাগকে বলা হয়। 12 নম্বর প্রশ্ন, কার আমলে বাংলায়
প্রতিটি জেলায় ফৌজদারি থানা প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ারেন হেস্টিংসের আমলে। নেক্সট, ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য কারা ছিল? গোর্খারা। এবং এখনো পর্যন্ত আমাদের সেনাতে গোর্খারা কিন্তু খুব নির্ভরযোগ্য। পাঁচসালা বন্দোবস্ত কে চালু করেছিলেন? ওয়ারেন হেস্টিংস। বাংলার দ্বৈত শাসনের অবসান কে ঘটিয়েছিলেন? ওয়ারেন হেস্টিংস। 16 নম্বর, একসালা বন্দোবস্ত চালু হয় 1777 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, কোন প্রেসিডেন্সিতে রাউতবাড়ি বন্দোবস্ত চালু হয়েছিল? অ্যান্সার হবে মাদ্রাজে। নেক্সট, ব্রিটিশরা পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন? ভাইয়াচারি। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয়? 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের দ্বারা। ভারতে প্রথম রেলপথ গড়ে উঠেছিল কোথায়? মহারাষ্ট্রে, বোম্বাই থেকে থানে। গ্যারেন্টি প্রথা কার সাথে যুক্ত? রেলপথ ব্যবস্থার সাথে। নেক্সট হচ্ছে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে লিখেছিলেন? জেমস মিল। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিলেন? মেকলে। 24 নম্বর, নানকিং এর সন্ধি হয় 1842 খ্রিস্টাব্দে। নানকিং এর সন্ধিটা মোস্ট ইম্পর্টেন্ট। 1894 থেকে 95 খ্রিস্টাব্দে চীনের সঙ্গে যুদ্ধ হয় কার? জাপানের। ফরাসিরা আলজেরিয়া আক্রমণ ও দখল করে কত সালে? 1830 খ্রিস্টাব্দে। এবার স্তম্ভ আছে, দেখে নাও। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এটার সাথে। 3 নম্বর, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা এমপে। ভারতের প্রথম ভাইসরয় কে? লর্ড ক্যানিং। আর টিস্কোর সাথে যুক্ত হচ্ছে জামশেদজি টাটা। পরের স্তম্ভটা দেখে নাও। ফারুকসিয়ারের ফরমান হচ্ছে 1717 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন, এটা তোমাদের হয়ে যাবে 1784। রেগুলেটিং অ্যাক্ট 1773। আর দেওয়ানি লাভ 1765। এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন, 26টা এমসিকিউ আর দুটো স্তম্ভ। এবার আমরা এসএকিউতে চলে যাব। এসিকিউর মধ্যে যেগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে দস্তক বলতে কি বোঝায়? দস্তক হচ্ছে মুঘল সম্রাট ফারুকসিয়ার 1717 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেছিল। এই ফরমান অনুসারে বলা হয়েছিল যে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য ও অন্যান্য কিছু অধিকার পাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফারুকসিয়ারের এই ফরমানকেই দস্তক বলা হয়। নেক্সট প্রশ্ন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অন্ধকূপ হত্যা কি? দেখো, অন্ধকূপ হত্যা একটা প্রচলিত মতবাদ যেটা একজন জনৈক ইংরেজ হলওয়েল, এই হলওয়েল ফোর্ট উইলিয়াম কলেজের ভারপ্রাপ্ত একজন ইংরেজ অধ্যক্ষ। তিনি বলছেন যে সিরাজ উদ্দৌলা যখন কলকাতা আক্রমণ করেছিলেন তখন তিনি প্রায় 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটা ছোট্ট ঘরে আটকে রেখেছিলেন, যার ফলে প্রায় 123 জন মারা গেছিল। এই ঘটনাটাই অন্ধকূপ হত্যা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখে নাও। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা ওয়ারেন হেস্টিংসের কাউন্সিলে কারা সদস্যপদ লাভ করে? অ্যান্সার হবে ক্লেভারিং, মনসন, জরওয়েল, ফিলিপ, ফ্রান্সিস। ঠিক আছে, নেক্সট দেখে নাও। ভারতে কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? এর প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? অ্যান্সার হবে 1774 খ্রিস্টাব্দে ভারতে সুপ্রিম কোর্ট গড়ে ওঠে। এর প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন চার্টার অ্যাক্ট বলো। চার্টার অ্যাক্টগুলো জেনে রাখো। 1793, 1813, 1833, 1853। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোন আইনের দ্বারা ভারতের গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয়? অ্যান্সার হবে রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দের দ্বারা। ঠিক আছে, নেক্সট দেখে নাও তোমরা। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। তারপর আরেকটা প্রশ্ন যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কোড কর্নওয়ালিস কি? 11 নম্বর প্রশ্ন। কোড কর্নওয়ালিস হচ্ছে ভারতের বড়লাট লর্ড কর্নওয়ালিসের আদেশের কোম্পানির কর্মচারীদের যে দুর্নীতি
সেগুলো দমন করার জন্য আর দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে, এবং কোম্পানির কর্মচারীদের রাজনৈতিক শাখা আর বাণিজ্যিক শাখা এই দুটি ভাগে বিভক্ত করেছিলেন কে? কর্নওয়ালিস। তার এই উদ্দেশ্য সফল করার জন্য প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারগুলি তিনি প্রবর্তন করেছিলেন, যেটাকে আমরা কোড কর্নওয়ালিস বলে থাকি। নেক্সট দেখে নাও, কবে কার উদ্যোগে ভারতের নিয়মিত পুলিশ বাহিনী গড়ে উঠেছিল? অ্যান্সার হবে 1787 খ্রিস্টাব্দে বড়লাট ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। পরের প্রশ্ন, কে ভারতে নতুন পুলিশ ব্যবস্থা গড়ে তুলেছিল? অ্যান্সার হবে তোমার কর্নওয়ালিস। অ্যান্সার কি হবে? কর্নওয়ালিস। পরের প্রশ্ন দেখে নাও, ব্রিটিশ শাসনকালে কে কবে ভারতে স্থায়ী সেনাবাহিনী গড়ে তুলেছিল? অ্যান্সার হবে 1748 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন সিঞ্জার লরেন্স। নেক্সট হবে, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এজেন্সি ব্যবস্থা কি? দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1753 থেকে 1775 খ্রিস্টাব্দ পর্যন্ত চুক্তি ব্যবস্থার কিছু ত্রুটি বিচ্যুতি সংশোধনের উদ্দেশ্যে তার নিজস্ব এজেন্ট মারফত সরাসরি উৎপাদকের কাছ থেকে ভারতের যে পণ্য সামগ্রী ছিল সেগুলো ক্রয় করত, এবং এজেন্টরা নিজেদের লাভ্যাংশ রেখে কোম্পানির কাছে সেগুলো বিক্রি করে দিত। ফলে কোম্পানির বিরাট একটা মুনাফা থেকে কোম্পানি কি হচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছিল। ঠিক আছে, এবং উৎপাদককে রাও লাভ কম পেত, মানে যারা উৎপাদক তারাও লাভ কম পাচ্ছে, যে কোম্পানিও লাভ কম পাচ্ছে, মাঝখানে কিছু এজেন্ট বা দালাল যারা কিন্তু লাভ্যাংশটা খেয়ে নিচ্ছে। এই যে ব্যবস্থাটা ছিল, এটাকেই আমরা এজেন্সি ব্যবস্থা বলতে পারি। পরের যে প্রশ্নটা, সেটা হচ্ছে অবশিল্পায়ন কি? দেখো, ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যে ছেয়ে গেছিল, এবং ইংরেজরা কি করেছিল, ভারতীয় পণ্যের উপর প্রচুর পরিমাণে শুল্ক চাপিয়ে দেয় এবং নিজেদের পণ্যগুলোকে শুল্কহীন করে দিয়েছিল। যার ফলে দেখা যাচ্ছে যে ভারতের বাজারে প্রতিযোগিতায় ভারতীয় শিল্পগুলো পেরে উঠছিল না, যার কারণে ভারতের চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এই যে ঘটনা, ইতিহাসে এটাই অবশিল্পায়ন নামে পরিচিত। নেক্সট হচ্ছে গ্যারেন্টি ব্যবস্থা, মোস্ট ইম্পর্টেন্ট। গ্যারেন্টি ব্যবস্থা, দেখো গ্যারেন্টি ব্যবস্থা হচ্ছে যে রেলপথ নির্মাণে যে কোম্পানিগুলো এসেছিল সেই কোম্পানিগুলোকে উৎসাহিত করার উদ্দেশ্যে বিনামূল্যে জমিদান, এবং তাদের যে ঋণ ছিল সেই ঋণের ওপর বার্ষিক 5% সুদ বা ভর্তুকি দেওয়া হবে, এবং শতকরা 5 টাকার বেশি লাভ হলে তা কোম্পানি ও সরকারের মধ্যে সমভাবে বন্টিত হবার যে অঙ্গীকার করা হয়েছিল, সেটাই ছিল গ্যারেন্টি ব্যবস্থা। বোঝা গেছে গ্যারেন্টি ব্যবস্থা কি? নেক্সট দেখে নাও, ভারতের প্রথম পাটকল কে কবে কোথায় স্থাপন করেন? অ্যান্সার হবে ভারতের প্রথম পাটকল জর্জ ওকল্যান্ড রিসরাই স্থাপন করেছিল 1855 খ্রিস্টাব্দে। তারপর পরের প্রশ্ন আমরা যদি দেখি, কে কবে টিস্কো প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে 1907 খ্রিস্টাব্দে জামশেদজি টাটা। নেক্সট দেখে নাও, মেকলে কে? মেকলে হচ্ছে উইলিয়াম বেন্টিং এর শাসনকালে একজন আইন সচিব ও কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন মেকলে। নেক্সট আরেকটা প্রশ্ন যেটা তৃতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ, সেটা দেখে নাও। সেটা হচ্ছে চুইয়ে পড়া নীতি কি? এই কোশ্চেনটার অ্যান্সার বলার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও। দেখো, উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর সহায়তায় পাশ্চাত্য শিক্ষাক্রমে সাধারণ ও নিম্নবিত্তের মধ্যে ছড়িয়ে পড়বে বলে মেকলে মনে করতেন। ইতিহাসে মেকলের এই যে নীতি, তাকেই আমরা চুইয়ে পড়া নীতি বলে মনে করতে পারি। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে নজরানা পদ্ধতি বলতে কি বোঝো? সেটা হচ্ছে 30 নম্বর। দেখো, কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটে যদি এসে সাক্ষাৎ করতে চাইতো, তাহলে প্রথমে তাকে চীনা সম্রাটকে কিছু, মানে প্রথমে চীন সম্রাটের প্রতি তাকে কিছু বশ্যতা স্বীকার করতে হতো,
যার নিদর্শন স্বরূপ তাকে কিছু উপহার বা উপঢৌকন বা গিফট সম্রাটকে দিতে হতো। একেই বলা হয় নজরানা পদ্ধতি। আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেখতে হবে যে চীনের উপর আরোপিত কয়েকটি অসম বা বৈষম্যমূলক চুক্তির নাম। 31 নম্বর প্রশ্ন, সেটা হবে নানকিং সন্ধি, পিকিং সন্ধি, টিয়েনসিন সন্ধি। তো টিয়েনসিন সন্ধি পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে চীনের সঙ্গে ইংল্যান্ড ও ফ্রান্সের। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝো? এর অ্যান্সার হবে যে চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশ নামার দ্বারা ক্যান্টন বন্দরকে চীনের বাণিজ্যের জন্য উন্মুক্ত বলে ঘোষণা করে বিদেশিদের জন্য। এই যে বাণিজ্য কেন্দ্রিক বন্দর ব্যবস্থা তাকেই আমরা ক্যান্টন বাণিজ্য বলতে পারি। লাস্ট আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 34 নম্বর, আলজেরিয়ার দুটি বিদ্রোহী সংগঠনের নাম। প্রথমটা হবে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট আর পরেরটা হবে ন্যাশনাল আলজেরিয়ান মুভমেন্ট। এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের কমপ্লিট টেক্সট বইয়ের এমসিকিউ, এসিকিউ আর গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আর ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব ভালো করে পড়াশোনা করো।